নমস্কার, বংডমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পদার্থের অবস্থার পরিবর্তনকে টোটাল দুটি ভিডিওতে ভাগ করেছি। আজকে প্রথম খণ্ড। এই ভিডিওতে আমরা দেখব পদার্থের গলনাঙ্ক, হিমাঙ্ক কিংবা কঠিনীভবন সম্পর্কে ভীষণ ডিটেলে। দেখুন, পদার্থের অবস্থার পরিবর্তন এই টপিকটি বিশাল বড় টপিক। সেই টপিককে আমরা চাইলে একটি ভিডিওর মধ্যে কভার করতে পারতাম, কিন্তু ভিডিওটি বিশাল বড় হয়ে যাবে। সেই জন্য আপনাদের বোঝার স্বার্থে আমরা দুটি খণ্ডে আপনাদের সামনে এই ভিডিওটিকে প্রস্তুত করেছি। তো আজকের এই প্রথম খণ্ডে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডমি চ্যানেল, এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। দেখুন, পদার্থের সাধারণত চারটে স্টেট বা ফেজ বর্তমান: সলিড, লিকুইড, ভেপার এবং প্লাজমা। তাছাড়াও একটা ম্যানমেড ফেজ আছে, যেটাকে বলা হচ্ছে বোসন আইনস্টাইন কনডেনসেট ফেজ। এখন আমরা আমাদের এই ভিডিওতে বা আমাদের সিলেবাস অনুসারে সলিড, লিকুইড এবং ভেপার এই তিনটি ফেজ সম্পর্কে, অর্থাৎ কঠিন, তরল, গ্যাসীয়, এই তিনটি ফেজ সম্পর্কে আমরা খুবই ডিটেলে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যেটা আছে সেটা হচ্ছে গলন। দেখুন, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ থেকে তরল অবস্থায় রূপান্তরের ঘটনাকেই বলা হয় গলন। এই রূপান্তরের সময় পদার্থের উষ্ণতা স্থির থাকে। যেমন তাপ প্রয়োগ করলে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ জলে পরিণত হয়। এরপরে আসছে কঠিনীভবন। দেখুন, তাপ নিষ্কাশনের ফলে তরল পদার্থের কঠিনে রূপান্তরের ঘটনাকেই বলা হয় কঠিনীভবন। অতএব কঠিনীভবন হচ্ছে গলনের ঠিক বিপরীত, অর্থাৎ রিভার্স প্রসিডিওর। এই রূপান্তরের সময়ও পদার্থের উষ্ণতা স্থির থাকে ও গলনাঙ্কের সমান হয়। যেমন তাপ নিষ্কাশন করলে জল 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফে পরিণত হয়। একটা ব্যাপার মনে রাখবেন, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়। এই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস ইকুইভ্যালেন্ট টু 273 কেলভিন, এবং 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যত ডিগ্রি সেলসিয়াসে জল ফুটতে থাকে সেই 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 373 কেলভিন। 100 প্লাস 273। দেখুন, এরপরে আসছে গলনাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, যা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে সমান হয়, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ ও সমসত্ব কঠিন পদার্থ তাপ প্রয়োগের ফলে গলে তরলে পরিণত হয়, তাকে ওই পদার্থের স্বাভাবিক গলনাঙ্ক বা শুধু গলনাঙ্ক বলা হয়। এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবেন যে গলন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই উষ্ণতা স্থির থাকে। বরফের গলনাঙ্ক 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস বলতে আমরা বুঝি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগে বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত হয়। এরপরেই আসছে হিমাঙ্ক। দেখুন, হিমাঙ্ক হচ্ছে ঠিক গলনাঙ্কের রিভার্স প্রসিডিওর, অর্থাৎ গলনাঙ্কে কি হয়, কঠিন গলে তরলে হয়, আর হিমাঙ্কে হচ্ছে তরল জমে হচ্ছে কঠিনে পরিণত হয়। তো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, যা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল পদার্থ তাপ বর্জন করে জমে কঠিন হয়, তাকে ওই পদার্থের স্বাভাবিক হিমাঙ্ক বা শুধু হিমাঙ্ক বলা হয়। গলনের মতো এই ক্ষেত্রেও কঠিনীভবন শেষ না হওয়া পর্যন্ত এই উষ্ণতা স্থির থাকে। সাধারণত গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সমান হয়, কিন্তু দেখা গিয়েছে যে কেবলমাত্র বিশুদ্ধ কেলাসাকার অর্থাৎ ক্রিস্টালাইন পদার্থে গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান নির্দিষ্ট ও সমান হয়। কিন্তু অনিয়তকার বা ইমোফাস বা প্লাস্টিক পদার্থ, যেমন কাঁচ, মোম, চর্বি, পিচ, মাখন ইত্যাদির কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না, এবং এসব পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্কের মানও সমান হয় না। যেমন এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায় যে মাখন 301 কেলভিন অর্থাৎ 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 306 কেলভিন অর্থাৎ 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গলে, কিন্তু 293 কেলভিন অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস এবং 295 কেলভিন অর্থাৎ 22 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মধ্যে কিন্তু জমে কঠিন হয়। অর্থাৎ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, মাখনকে গলতে যে টেম্পারেচার রেঞ্জ লাগে সেটা হচ্ছে 301 থেকে 306 কেলভিন, কিন্তু জমতে 293 থেকে 295 কেলভিনের টেম্পারেচার রেঞ্জ লেগে থাকে। অর্থাৎ হিমাঙ্ক এবং গলনাঙ্ক টোটালি আলাদা। এরপরে আমরা একটি গ্রাফের মাধ্যমে কোনো সলিড পদার্থ অর্থাৎ কঠিন পদার্থের যে মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক, সেটা কিভাবে কার্যকর হয় সেটা আমরা দেখে নেব। দেখুন, প্রথমে যে গ্রাফটা আঁকা হচ্ছে তার এক্স অ্যাক্সিস বরাবর টাইম আছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচার আছে। এবার আমরা আস্তে আস্তে টেম্পারেচারটা কমাতে থাকবো। দেখুন, টেম্পারেচার প্রথমে কমালাম এ থেকে বি তে, তারপর বি থেকে সি তে, এবং তারপর সি থেকে ডি তে। এরপরে আমরা বি পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিস অর্থাৎ টেম্পারেচার এবং এক্স অ্যাক্সিস অর্থাৎ টাইমের উপর দুটি
উলম্ব রেখা অর্থাৎ 90 ডিগ্রি লাইন ড্র করলাম, একটা হচ্ছে বিপি, একটা হচ্ছে বিকিউ, এবং সি পয়েন্ট থেকে ঠিক সেরকমই আরেকটি 90 ডিগ্রি লাইন ড্র করলাম যেটা এক্স অ্যাক্সিস টাইমের উপর, যেটা হচ্ছে সিআর। এবার একটা মজার ব্যাপার দেখুন, এই যে এবি যে কার্ভটা দেখছেন, এই এবি কার্ভ যখন আছে তখন কিন্তু তরলের আস্তে আস্তে করে টেম্পারেচার কমতে শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি বিসি যখন এরিয়াটা আছে তখন বিসির যে কার্ভটা হচ্ছে, বিসিটা কিন্তু আর কার্ভ নেই, সেটা একটা সোজা স্ট্রেট লাইন হিসেবে যাচ্ছে পুরো এক্স অ্যাক্সিসের প্যারালালে। দেখুন এবার আমরা যদি গ্রাফের দিকে তাকাই, এবি ইন্ডিকেট করছে তরল পদার্থের উষ্ণতার হ্রাসকে। দেখুন বিসি এই যে অংশটা, এই বিসি অংশটা অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস অর্থাৎ টাইমের সাথে একদম সমান্তরাল ভাবে এগিয়ে গেছে। এই বিসি পোর্শনটা ইন্ডিকেট করছে তরলের উষ্ণতা কমতে কমতে যে টাইমটাতে তরল আস্তে আস্তে কঠিনে রূপান্তর হতে শুরু করেছে, অর্থাৎ স্টেট চেঞ্জকে ইন্ডিকেট করছে, তরল থেকে আস্তে আস্তে কঠিনে পরিবর্তন হচ্ছে। দেখুন একটা ব্যাপার এখানটা ভালো করে বুঝে নিন, যখন স্টেটটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু টেম্পারেচারে কিন্তু কোনো হ্রাস বা বৃদ্ধি কিছুই হচ্ছে না, তখন কিন্তু টেম্পারেচার টোটালি হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। এরপরে কার্ভ সিডি ইন্ডিকেট করছে যখন উষ্ণতা আরো কমে যাচ্ছে এবং সেটি কমপ্লিট বরফে পরিণত হচ্ছে, অর্থাৎ গ্রাফের এই সিডি অংশটা কঠিনীভবন শেষ হবার পর কঠিন পদার্থের উষ্ণতা হ্রাসকে সূচিত করছে। এরপরে আমরা গলন এবং কঠিনীভবনের টাইমে আয়তনের যে পরিবর্তন হয়, যে ভলিউমের যে চেঞ্জ হয়, সেই সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফান্ডা দেখে নেব। দেখুন সাধারণত কঠিন থেকে তরলে পরিণত হলে অধিকাংশ পদার্থের আয়তন বেড়ে যায় এবং তরল থেকে কঠিনতে পরিণত হলে আয়তন কমে যায়। আয়তন বাড়ার অর্থ হচ্ছে ঘনত্ব কমা, অতএব অধিকাংশ পদার্থ গলনে ঘনত্ব কমে এবং কঠিনীভবনে ঘনত্ব বাড়ে, ফলে এই সব পদার্থের কঠিন রূপ তরলে ডুবে যায়। কিন্তু এই সাধারণ নিয়মে কিছু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে, যেমন ধরুন বরফ, ঢালাই লোহা, পিতল, বিসমাথ, টাইপ ধাতু। বেসিক্যালি টাইপ ধাতু হচ্ছে এক রকমের সংকর অর্থাৎ অ্যামালগাম ধাতু, যেটা তামা, সীসা এবং অ্যান্টিমনির অ্যামালগাম। এই সমস্ত পদার্থ গলে যখন তরল হয় তখন আয়তন কমে যায় এবং তরল থেকে জমে কঠিন হলে আয়তন বেড়ে যায়, অর্থাৎ এই সব পদার্থের কঠিন অবস্থায় যে ঘনত্ব হয় তা তরলের থেকে কম হয়, তাই এদের কঠিন রূপ তরলে ভাসে। আমরা জানি যে বরফ কিন্তু জলে ভাসতে পারে। দেখুন 11 সিসি জল জমে প্রায় 12 সিসি বরফ হয়, অর্থাৎ আয়তন প্রায় 10 ভাগ বেড়ে যায়। তেমনি জমে কঠিন হবার সময় ঢালাই লোহার আয়তন প্রায় শতকরা 7 ভাগ বেড়ে যায়। এই যে 10 ভাগ যে আয়তন বেড়ে যায় বললাম না, জল জমে যখন বরফ হয়, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, এটা মনে রাখবে। দেখুন এখানে আমরা একটা ইকুয়েশন দিয়ে ডেনসিটিকে দেখিয়েছি বা গাঢ়ত্বকে, যেখানে রো ইকুয়াল টু এম বাই ভি। এম ইন্ডিকেট করে মাস এবং ভি ইন্ডিকেট করে ভলিউমকে। দেখুন আয়তন কমলে গাঢ়ত্ব বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন দুধকে যখন অনেকক্ষণ ধরে ফোটানো হয় তখন আস্তে আস্তে দুধের আয়তন কমে যায় এবং তার ফলে কি হয়, ক্ষীর তৈরি হয়, অর্থাৎ এর গাঢ়ত্ব অনেক বেশি বেড়ে যায়। দেখুন আয়তন এবং গাঢ়ত্ব হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতি অর্থাৎ রিভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ আয়তন যদি কমে তাহলে গাঢ়ত্ব বাড়বে, আয়তন যদি বাড়ে তাহলে গাঢ়ত্ব কমবে। এখন জল জমে যখন বরফ হয় তখন আয়তনে প্রসারিত হয় প্রায় 10%। এই ঘটনায় কিন্তু সুবিধা এবং অসুবিধা দুই আছে। সুবিধা এই যে বরফের ঘনত্ব জলের থেকে কম হয়, তাই বরফ জলে ভাসে। শীত প্রধান দেশে বায়ুমণ্ডলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, ফলে জলাশয়ের উপরের দিকে জল জমে বরফ হয়ে ভাসতে থাকে এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, তাই জলাশয়ের একেবারে নিচের জলের উষ্ণতা থাকে 4 ডিগ্রি সেলসিয়াস, আর উপরে বরফের একদম নিচের যে জলের উষ্ণতা থাকে তা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বরফ ও জল দুই তাপের কুপরিবাহী। বরফের নিচের জল থেকে বায়ুমণ্ডলে খুব কম হারে তাপ পরিবাহিত হয়, তাই শীত প্রধান দেশে কি হয়, প্রচন্ড শীতের দিনেও প্রতিটি জলাশয়ের বরফ স্তরের নিচে কিন্তু জল থেকে যায়, ফলে জলচর প্রাণীরা প্রচন্ড শীতও বেঁচে থাকতে পারে। এখন জল জমে বরফ হলে যে আয়তনে বেড়ে যায়, এর হচ্ছে কি আবার অসুবিধাও আছে। অসুবিধাটা এইটাই যে শীত প্রধান দেশে শীতকালে অনেক সময় জলের পাইপে জল জমে বরফ হয়ে যায়। এখন জমবার সময় যেহেতু আয়তন বেড়ে যায়, এর ফলে পাইপে প্রচন্ড পরিমাণ বল প্রযুক্ত হয় এবং ইন দ্য মিন টাইম পাইপটা ফেটে যায়। এছাড়াও মোটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য যে রেডিয়েটারে জল দেওয়া হয় না, শীতের দেশে অতিরিক্ত ঠান্ডায় জল জমে বরফ হয়ে যায় এবং রেডিয়েটারকেও ফাটিয়ে দেয়। আরো একটা ব্যাপার মনে রাখবেন, শীতকালে শীত প্রধান দেশে ঠান্ডা জলের পাইপের থেকে গরম জলের পাইপ সব থেকে বেশি ফেটে যায়। কেসটা কি হয়, ঠান্ডা জলে গরম জলের থেকে অনেক বেশি পরিমাণ বায়ু দ্রবীভূত থাকে। জল জমে বরফ হলে এই দ্রবীভূত বায়ু বেরিয়ে যায়, ফলে ঠান্ডা জলের পাইপে জল জমলে যে আয়তন বাড়ে তা এই বায়ুর আগের যে স্থান নিয়েছিল সেটাকে দখল করে, তাই পাইপে সাধারণত বেশি বল প্রযুক্ত হয় না। কিন্তু গরম জলের ক্ষেত্রে কি হয়, গরম জলে দ্রবীভূত বায়ু না থাকায় এরকম হতে পারে না। সেই জন্য গরম জল যেই মুহূর্তে জমে বরফে পরিণত হয়, যেহেতু গরম জলে দ্রবীভূত বায়ুর পরিমাণ কম থাকে, তাই ফ্রি স্পেসের পরিমাণও কম থাকে। সো অ্যাজ এ রেজাল্ট কি হয়, গরম জলের পাইপ অতি সহজেই ফেটে যায়। মনে
রাখবেন শীত প্রধান দেশে অনেক সময় জল জমে বরফ হয়ে মোটর গাড়ির রেডিয়েটরকে ফাটিয়ে দেয়। এখন এই দুর্ঘটনাকে রোধ করার জন্য অনেক সময় রেডিয়েটরের জলে গ্লিসারিনকে মিশিয়ে দেওয়া হয়। এতে কি হয়, ওই যে মিশ্রণ, এই মিশ্রণের হিমাঙ্ক খুব কমে যায়, ফলে জল জমে বরফ হবার সম্ভাবনাও খুব কমে যায়। গ্লিসারিনকে অ্যান্টিফ্রিজ বলা হয়। কেসটা কি হয়, আপনি যেই মুহূর্তে গ্লিসারিন বা কোনো একটা অ্যান্টিফ্রিজ যৌগ আপনি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছেন, 0°C উষ্ণতায় জল জমে বরফ হয়ে যাওয়ার কথা, কিন্তু তার বদলে ওই যে মিশ্রণটা তার হিমাঙ্ক হয়ে গেল ধরুন -7°C, অর্থাৎ আরো অনেক পরে গিয়ে জলটা জমে বরফ হবে। এইভাবে শীত প্রধান দেশে কিন্তু বিভিন্ন দুর্ঘটনাকে এড়ানো হয় রেডিয়েটরের জলকে জমতে না দিয়ে। এরপরে আসছে গলনাঙ্কের উপর চাপের প্রভাব। দেখুন, গলনের সময় যে সমস্ত পদার্থের আয়তন বেড়ে যায় তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কও বেড়ে যায়, অর্থাৎ ওরা আগের থেকে অনেক বেশি উষ্ণতায় গলে। যেমন গলনের সময় মোমবাতির যে মোম হয় সেই মোম প্রসারিত হয়। এখন এক বায়ুমণ্ডলীয় চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক প্রায় 0.04°C বাড়ে। আবার ঠিক অপর দিকে গলনের সময় যে সমস্ত পদার্থের আয়তন কমে যায় তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে কিন্তু গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ ওরা আগের থেকে অনেক কম উষ্ণতায় গলে। যেমন এক্ষেত্রে বলা যায় যে গলনের সময় বরফ সংকুচিত হয়। এক বায়ুমণ্ডলীয় চাপ যদি বাড়ানো হয় এক্ষেত্রে বরফের গলনাঙ্ক কিন্তু প্রায় 0.0073°C কমে যায়। বেসিক্যালি হয় কি জানেন তো, চাপ বাড়ালে যে কোনো বস্তুর আয়তন কমে যায়। গলনের সময় যে সমস্ত পদার্থ আয়তনে বেড়ে যায় তাদের ক্ষেত্রে হয় কি, চাপ বাড়ালে গলন প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়, ফলে গলনাঙ্ক বেড়ে যায়। অর্থাৎ কি হয়, আরো বেশি পরিমাণ তাপ দিলে তবে তারা গলতে থাকে। কিন্তু গলনের সময় যে সমস্ত পদার্থের আয়তন কমে যায় তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে তাদের গলনে সাহায্য হয়, অর্থাৎ ওদের গলনাঙ্ক কমে যায়। অর্থাৎ আগে যত °C তাপমাত্রায় গলতো তার থেকে অনেক কম °C তাপমাত্রায় চাপ বাড়ালে কিন্তু গলে যাবে। ধরুন দুখণ্ড বরফ আপনি হাতে নিলেন, তারপর দুটুকরো এই বরফকে হাত দিয়ে সজোরে চেপে ধরে যদি ছেড়ে দেন, দেখবেন যে দুটুকরো বরফ কিন্তু জুড়ে গেছে। এই যে ঘটনা, এই যে ফান্ডা, এই ফান্ডাটা কি পুনঃশীলী ভবন বলে চিনিয়ে থাকি। প্রথমে চাপ প্রয়োগ করে বরফকে গলানো হয় এবং তারপর চাপ সরিয়ে নিয়ে তাকে আবার জমাট বাঁধানোর প্রক্রিয়াকেই বলা হয় পুনঃশীলী ভবন বা রেজুলেশন। এই পুনঃশীলী ভবন বোঝার জন্য একটি বিখ্যাত পরীক্ষা আছে যাকে আমরা বটমলির পরীক্ষা বলি বা বাটামলির পরীক্ষা বলা হয়। এই পরীক্ষাতে কি করা হয়, বরফের একটি বড় টুকরোকে দুটি অবলম্বের উপর এমন ভাবে রাখা হয় যাতে টুকরোর মাঝখানে ফাঁকা জায়গা থাকে। এই বরফের টুকরোর উপর একটি সরু তামার তারের দু প্রান্তে দুটি সমান ওজনের ভারী বাটখারা বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় এবং দেখা যায় তারটি ধীরে ধীরে বরফের টুকরোটিকে কেটে নিচে নেমে আসবে, কিন্তু বরফ দুখণ্ডে বিভক্ত না হয়ে পুনঃশীলী ভবন ধর্মের জন্য সেই বরফ দুটি কিন্তু জোড়ায় থেকে যায়। এই পুনঃশীলী ভবনের পরীক্ষাটিকে সফল হওয়ার জন্য যে শর্তগুলো দরকার সেটা হচ্ছে যে ওয়্যারটা ইউজ করা হবে বা তার ইউজ করা হবে তা যেন তাপের সুপরিবাহী হয় এবং তারটিকে খুব সরু হতে হবে এবং চারপাশের বায়ুর উষ্ণতা 0°C থেকে অবশ্যই বেশি হতে হবে। এই পুনঃশীলী ভবনের আরো কিছু বাস্তব উদাহরণ আছে যেগুলো আমরা সবসময় দেখে থাকি। সেটা হচ্ছে শীত প্রধান দেশে যেভাবে স্লেজ গাড়ি চলে। দেখুন, স্লেজ গাড়িতে চাকা থাকে না, চাকার জায়গায় সরু লম্বা পাত লাগানো থাকে। আরোহী ও মালপত্র সহ গাড়ির ওজনের জন্য পাতের নিচে যে বরফের স্তর থাকে সেই বরফের উপর প্রবল চাপ পড়ে, ফলে গলনাঙ্ক কমে যায় এবং ওই জায়গায় বরফ গলে জল হয়ে যায়। তাই পাতের নিচের জল একটি পাতলা স্তর তৈরি করে এবং স্লেজ গাড়িটি খুব সহজে পিছলে এগিয়ে যেতে পারে, কারণ ফ্রিকশনটা অনেক কম হয়ে যায়। এই একই কারণে বরফের ওপর দিয়ে সহজে স্কেটিং করা যায়। তাছাড়া আরেকটা হচ্ছে হিমবাহ সৃষ্টি। কি হয় দেখুন, উঁচু পর্বতমালার প্রচুর বরফ জমার ফলে বিরাট বরফের স্তূপ তৈরি হয় ও তার ওজন খুবই বেশি হয়, ফলে ভূপৃষ্ঠ এবং বরফ স্তূপের সংযোগ স্থলে প্রচন্ড চাপ পড়ে বরফের গলনাঙ্ক কমে যায় এবং তাই ওখানকার বরফ গলে জলে পরিণত হয়। যেহেতু হিমবাহ এবং তার তলার বরফ স্তরের মাঝখানে পাতলা জলের একটা লেয়ার থাকে যার জন্য ফ্রিকশনও কমে যায়, যার জন্য খুব সহজেই আস্তে আস্তে স্লিপ খেয়ে হিমবাহটি নামতে শুরু করে। তো এই দুটি উদাহরণ হচ্ছে পুনঃশীলী ভবনের খুবই প্রকৃষ্ট দুটি উদাহরণ। এরপরে আমরা দেখব গলনাঙ্কের উপর দ্রবীভূত পদার্থের প্রভাব। দেখুন, দ্রবণের হিমাঙ্ক বা গলনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক বা গলনাঙ্ক থেকে সর্বদা কম হয় এবং দ্রবণের গাঢ়ত্ব অর্থাৎ ডেনসিটি যত বাড়বে হিমাঙ্ক তত কমতে থাকবে। দেখুন, এক্সাম্পল হিসেবে বলা যায় যে শীতপ্রধান দেশে মোটর গাড়ির রেডিয়েটর যেন ফেটে না যায় সেজন্য আমরা আগেই দেখেছি জলের সঙ্গে গ্লিসারিন অ্যান্টিফ্রিজ হিসেবে ইউজ করা হয়। এর ফলে কি হয়, ওই যে দ্রবণটা তার গলনাঙ্ক অনেক কমে যায়। এছাড়াও আছে সংকর ধাতু। দেখুন, সংকর ধাতুর গলনাঙ্ক সাধারণত উপাদান ধাতুগুলির গলনাঙ্ক থেকে সবসময় কম হয়। যেমন সীসা, টিন, ক্যাডমিয়াম, বিসমাথ, এই চারটি ধাতু মিশিয়ে যে উডের ধাতু তৈরি করা হয় তার গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট কিন্তু 60°C। কিন্তু এই চারটি ধাতুর প্রত্যেকটির গলনাঙ্ক কিন্তু এই 60°C থেকে অনেক বেশি।
এই সংকর ধাতুর ক্ষেত্রে তার উপাদান ধাতুগুলো থেকে যে গলনাঙ্ক কমে যায়, এই ফান্ডাকে কাজে লাগিয়ে মনে রাখবেন ফিউজ তারকে তৈরি করা হয়। এই ফিউজ তার বেসিক্যালি হয় সীসা, রূপা, টিন, জিঙ্ক এই সমস্ত ধাতুর অ্যামালগাম। আমরা এই ফিউজ তারকে সাধারণত আমাদের ইলেকট্রিক সার্কিটে ইউজ করে থাকি। দেখুন ফিউজ তার কি করে কাজ করে সেটা আমরা পাশের চিত্রে দেখে নেব। এক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি, এখানে দেখুন যে সুইচের মতো যে সাইনটা দেওয়া আছে, এটা কিন্তু সুইচ না। যখন সবুজ থাকবে তখন ইন্ডিকেট করবে যে আমাদের যে সার্কিটটা আছে ইলেকট্রিক সার্কিট সেটা ক্লোজ সার্কিট, অর্থাৎ কারেন্ট যাচ্ছে। যখন লাল হয়ে যাবে তখন এটা ইন্ডিকেট করবে এটা ওপেন সার্কিট, অর্থাৎ এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না। তো বেসিক্যালি কি হয় দেখুন ফিউজ তারের ফান্ডাটা কিরকম হয়। ধরুন আপনার ইলেকট্রিক লাইনে হঠাৎ করে প্রচুর পরিমাণে কারেন্ট চলে এলো। এবার যেই মুহূর্তে কারেন্ট চলে আসবে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়ার জন্য ফিউজ তারটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এখন ফিউজ তার পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ইলেকট্রিক সার্কিটটা হবে সেটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ ক্লোজ সার্কিট থেকে সেটা একটা ওপেন সার্কিটে পরিণত হবে। এবং সঙ্গে সঙ্গে কি হবে, আপনার যত ইলেকট্রনিক্স যন্ত্রপাতি আছে সে সমস্ত যন্ত্রপাতির মধ্যে আর ইলেকট্রিক পৌঁছতে পারবে না, ফলে ভোল্টেজ সার্জের হাত থেকে আপনি বেঁচে যাবেন, অর্থাৎ অত্যাধিক কারেন্ট গিয়ে আপনার কোনো ইলেকট্রিক জিনিসপত্র পুড়িয়ে দেবে না। এছাড়াও আছে ফ্রিজিং মিক্সচার। সাধারণত 2 ভাগ বরফ এবং 3 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইড মিশিয়ে হিম মিশ্র বা ফ্রিজিং মিক্সচারকে তৈরি করা হয়, যার উষ্ণতা হয় প্রায় -52°C। তো মাছ, মাংস, সবজি প্রভৃতি পচনশীল বস্তুকে চালান দেওয়ার সময় এই ফ্রিজিং মিক্সচারকে ইউজ করা হয়। আইসক্রিম, কুলপি, বরফ ইত্যাদি তৈরি করতেও মনে রাখবেন এই হিম মিশ্র বা ফ্রিজিং মিক্সচারকে ইউজ করা হয়। এরপরে আসছে ইউটেকটিক উষ্ণতা। দেখুন যে উষ্ণতায় দ্রাব ও দ্রাবক আলাদা না হয়ে পুরো দ্রবণটাই একসাথে জমে কঠিন হয়ে যায়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় ইউটেকটিক উষ্ণতা। বেসিক্যালি হয় কি, কোনো দ্রবণকে ঠান্ডা করতে থাকলে বিশুদ্ধ দ্রাবকের কেলাস অর্থাৎ ক্রিস্টাল দ্রবণ থেকে আস্তে আস্তে আলাদা হতে শুরু করে। এই কেলাসগুলি বা ক্রিস্টালগুলিতে কোনো দ্রবীভূত পদার্থ থাকে না। এর ফলে দ্রবণের গাঢ়ত্ব বাড়তে থাকে ও সাথে সাথে ওর হিমাঙ্ক আরো কমতে থাকে। এভাবে দ্রবণের উষ্ণতা কমতে কমতে একটা সময় আসে যখন পুরো দ্রবণটি একসাথে জমে কঠিন হয়ে যায়, এবং এই ঘটনা যেই উষ্ণতায় ঘটে থাকে তাকেই বলা হয় ইউটেকটিক উষ্ণতা। মনে রাখবেন লবণ গোলা জলের ইউটেকটিক উষ্ণতা হচ্ছে -23°C। দেখুন বেসিক্যালি এই ইউটেকটিক উষ্ণতার কনসেপ্টকে কাজে লাগিয়ে উষ্ণতা কমাতে থাকলে সমুদ্রের জল থেকে বিশুদ্ধ জল জমে বরফে আলাদা হতে থাকে। এই বরফের মধ্যে কোনো লবণ কণা থাকে না, অতএব বাকি দ্রবণের লবণের অংশ বাড়তে থাকে। এইভাবে দ্রবণকে ঘনীভূত করতে থাকলে হিমাঙ্ক আরো কমতে থাকে, উষ্ণতা কমিয়ে যেতে থাকলে আস্তে আস্তে পুরো দ্রবণটি -23°C উষ্ণতায় কঠিন হয়ে যায়। এই ঘটনাকে কাজে লাগিয়েই মনে রাখবেন শীত প্রধান দেশে সমুদ্র জল থেকে লবণকে তৈরি করা হয়। এরপরে আসছে গলনের সূত্র। দেখুন প্রতিটি বিশুদ্ধ পদার্থ নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট উষ্ণতাতেই গলে। গলন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই উষ্ণতা অপরিবর্তিত থাকে। এই উষ্ণতাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গলনের সময় যে সমস্ত পদার্থের আয়তন কমে যায় তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, আবার যে সমস্ত পদার্থের আয়তন বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়। আর সংকর ধাতুর গলনাঙ্ক সবসময় মনে রাখবেন যে উপাদান ধাতুর গলনাঙ্ক থেকে কম হয়, যেটা আমরা একটু আগেই দেখলাম যে ফিউজ তারের ক্ষেত্রে। এবং প্রত্যেক পদার্থের গলনের এবং কঠিনীভবনের যে লিন তাপ বা ল্যাটেন্ট হিট সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। লিন তাপ বা ল্যাটেন্ট হিট সম্পর্কে আমরা আমাদের অবস্থার পরিবর্তনের দ্বিতীয় খণ্ডে ভীষণ ডিটেল আলোচনা করেছি, কারণ লিন তাপ বা ল্যাটেন্ট হিট আপনি অবস্থার পরিবর্তন বলুন বা তাপ সঞ্চালন অর্থাৎ হিট ট্রান্সমিশন যে ক্ষেত্রেই বলবেন না কেন, এই লিন তাপ বা ল্যাটেন্ট হিট কিন্তু বিশাল বড় একটা কি ফ্যাক্টর রোল প্লে করে থাকে। খালি এতটুকু এই মুহূর্তের জন্য মনে রাখুন, লিন তাপ হচ্ছে সেই পরিমাণ তাপ যেই পরিমাণ তাপকে বর্জন বা গ্রহণ করলে স্টেট চেঞ্জ হয়। জাস্ট কঠিন থেকে তরল হবে বা তরল থেকে বাষ্প হবে বা বাষ্প থেকে তরল হবে বা তরল থেকে কঠিন হবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে অবস্থার পরিবর্তনের দ্বিতীয় খণ্ডে বাষ্পায়ন, স্ফুটন, ঘনীভবন কিংবা শিশির এবং সবথেকে ইম্পর্টেন্ট লিন তাপ বা ল্যাটেন্ট হিট সম্পর্কে খুবই বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন বাষ্পায়ন, স্ফুটন বা ঘনীভবন বা শিশির এবং ল্যাটেন্ট হিট এই কয়েকটা জিনিস হচ্ছে কি আপনাকে খুব ডিটেলে বুঝতে হবে, কারণ এই জিনিসের উপরই ডিপেন্ড করে মনে রাখবেন পরবর্তীকালে আমরা যখন হিট ট্রান্সমিশন করব পুরো বেসিক ফান্ডা হচ্ছে কি এই জিনিসের উপর দাঁড়িয়ে আছে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অবস্থার পরিবর্তনের দ্বিতীয় খণ্ডটি কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, যেখানে আমরা অবস্থার পরিবর্তনের বাকি জিনিসগুলি নিয়ে খুবই ডিটেলে আজকের মতো করে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতো এবারও লাইক করুন, শেয়ার করুন,
কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে এবং বংডেমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে পরবর্তী যখন ভিডিওগুলি বেরোবে তার যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।